স্যার আসতে পারি? আসুন আসুন। আসসালামু আলাইকুম স্যার। প্লিজ সিট। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার। তো সুদীপ, আপনাকে তো নার্ভাস লাগছে। না স্যার, আমি ঠিক আছে স্যার। আচ্ছা, তো হচ্ছে কোন বিষয়ে পড়াশোনা করেছেন? স্যার আমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ছিল বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। আচ্ছা, তো আপনার ক্যাডার চয়েসগুলো একটু বলেন। বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, বিসিএস কাস্টমস, বিসিএস অডিট, বিসিএস ট্যাক্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে আপনার নিজের বিষয় রেখে হচ্ছে এগুলো কেন প্রথমে দিলেন? স্যার আপনার কি সাবজেক্ট ছিল? স্যার 45-এ আমার সুযোগ ছিল না। আচ্ছা, তো এগুলো দেওয়ার পিছনে রিজনটা আমি জিজ্ঞেস করলাম না। আপনার সাবজেক্ট থেকে আপনি হচ্ছে এই যে ম্যাজিস্ট্রেটে আপনার সাবজেক্টের যে জ্ঞান কীভাবে কাজে লাগাবেন? স্যার আমার সাবজেক্ট ছিল বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। আমি যদি স্যার প্রশাসন ক্যাডারে আসতে পারি, প্রশাসন ক্যাডারে বিভিন্ন সময় বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ হয় আমাদের মাঠ পর্যায়ে। তখন আমি আমার সাবজেক্টের জ্ঞান কাজে লাগিয়ে ওই যে কনস্ট্রাকশন কাজগুলো হচ্ছে ওগুলোর ঠিকমতো হচ্ছে কি না ওগুলোর ইভ্যালুয়েশন করা, কস্ট কমানোর যদি সম্ভব হয় সেটা স্যার আমি আমার জায়গা থেকে স্যার করতে পারি। এভাবে আমি স্যার আমার সাবজেক্টের জ্ঞান কাজে লাগাতে পারি। আচ্ছা, তো হচ্ছে লিডারশিপ কত ধরনের জানেন? স্যার লিডারশিপ স্যার এই সম্পর্কে স্যার আমার আইডিয়া নেই, আমি জেনে নেব। ম্যাজিস্ট্রেট হলে তো এগুলো আপনার জানতে হবে। তো কোন ধরনের লিডারশিপ এমনিতে হচ্ছে সবার পছন্দ সেটা জানেন? সাধারণত ক্যারিজম্যাটিক লিডারশিপ, যেগুলো যে ধরনের লিডারশিপ সবাইকে আকর্ষণ করে সেটা হচ্ছে সবাই পছন্দ করে। ওকে, আগে জানাই রেখি, পরে গেলে ভুল হতে পারে। সেটা হচ্ছে গণতান্ত্রিক লিডারশিপ বা হচ্ছে ডেমোক্রেটিক লিডারশিপ বলে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রেফারেবল। আর ক্যারিজমেটিক লিডারশিপ হচ্ছে যেটা হচ্ছে মানুষকে আকর্ষণ করে, ওটা বলছেন ঠিক আছে। চাকরি করছেন কোথাও? না স্যার, আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি কিন্তু এখনও আমার জয়েনিং হয়নি, অপেক্ষায় রয়েছে স্যার। আচ্ছা, কোথায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন? স্যার আমি পেট্রো বাংলার অধীনে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধীনে সুপারিশপ্রাপ্ত হয়েছি। পদটা বলেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আচ্ছা, তো আপনার ওখানে কী দায়িত্ব হবে? স্যার আমার পদটা হবে প্রশাসনিক সংক্রান্ত, প্রশাসনিক ফাইল তৈরি করা, সেগুলো ব্যবস্থাপনা করা, হিউম্যান রিসোর্স, এটাই মূলত কাজ হবে। আচ্ছা, তো আপনার 5টা গুণাবলী বলেন যেগুলো আসলে একজন ম্যাজিস্ট্রেট হতে গেলে দরকার বা আপনার মধ্যে আছে, আর কেন আপনাদেরকে আপনাকে আমরা হায়ার করব, এরকম 5টা গুণাবলী বলেন। স্যার স্যার প্রথমত আমি মনে করি প্রশাসনিক কাজ করার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সততা, সেটা আমার মধ্যে আছে। তারপর সময়ানুবর্তিতা, কাজের প্রতি নিষ্ঠা, যে কোনো ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং যে কোনো সমস্যা সমাধানের ক্ষমতা। স্যার এই 5টি গুণাবলী আমি মনে করি আমার মধ্যে আছে। কোনো নেগেটিভ গুণাবলী আছে যেটা আসলে আপনাকে আসলে কাজ করতে বাধাগ্রস্ত করে? স্যার আমি যে কোনো কাজের প্রতি একটু পারফেকশন আনার প্রতি একটু জোর দিই, মানে কাজটা মানে যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হয় ততক্ষণ পর্যন্ত চেষ্টা করি। এটা অনেক সময় বৃদ্ধি করে, মানে কাজটা সময় মতো হয়তো বা হতে পারে না, কিন্তু এটা আমি প্রপার ট্রেনিং এবং ইসের মাধ্যমে আমি উত্তরণ করতে পারবো। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের কান্ট্রিতে সবচেয়ে বড় একটা সমস্যা, সেটা হচ্ছে মব জাস্টিস। তো মব জাস্টিসটা কি সেটা সম্পর্কে আপনি বলবেন, এবং এই যে মব জাস্টিস হচ্ছে সেটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, সলিড কয়েকটা রিজন বলবেন, মানে কিভাবে করতে পারি পদক্ষেপ। মব জাস্টিস হচ্ছে যখন কোনো উচ্ছৃঙ্খল জনতা তাদের দাবি আদায়ে বা উত্তেজিত হয়ে কোনো গোষ্ঠী বা ব্যক্তির উপর আক্রমণ চালায়, তাদের মানহানির চেষ্টা করে, শারীরিক প্রহার করে, তখন সেটাকে মব জাস্টিস বলা হয়। মব জাস্টিস আমাদের দেশে বর্তমানে একটি বড় সমস্যা এবং এটি সমাধানের জন্য সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। মব জাস্টিসের ফলে আমাদের সমাজে কি বিরূপ প্রভাব পড়ছে, সামাজিক বিশৃঙ্খলা নষ্ট হচ্ছে, এটা সম্পর্কে জনগণকে সচেতন করা, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা, এছাড়া প্রশাসনিক দিক থেকে আরও নজরদারি বৃদ্ধি করা, এর মাধ্যমে মব জাস্টিস সমস্যার সমাধান করা যেতে পারে। আচ্ছা, বর্তমানে মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে কি জানেন?
জি, বর্তমানে মধ্যপ্রাচ্যে বিশেষত ইসরায়েলের সাথে ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে এক ধরনের গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের জনগণের ওপর। ইতোমধ্যে প্রায় 65,000 নিরীহ ফিলিস্তিনি মারা গেছে এবং 1.5 লাখের অধিক ফিলিস্তিনি আহত হয়েছে এবং ফিলিস্তিনের প্রায় অধিকাংশ মানুষ বর্তমানে বাস্তুচ্যুত। এছাড়া ইসরায়েলের সাথে ইরান এর একটা দ্বন্দ্ব চলছে, বিশেষত ইরানের পারমাণবিক স্থাপনা গুলো নিয়ে একটা সংঘাতে গিয়েছিল, সেখানে আমেরিকাও জড়িয়ে পড়ে। এছাড়াও ইরানের বিভিন্ন মিলিশিয়া, বিভিন্ন গ্রুপ যেগুলো বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে সক্রিয়, হিজবুল্লাহ লেবাননের সক্রিয়, হুতি বিদ্রোহীরা ইয়েমেনে সক্রিয়, সেখানেও ইসরায়েল বিভিন্ন সময় হামলা চালিয়েছে। এমনকি ইসরায়েল সিরিয়াতে হামলা চালিয়েছে এবং সম্প্রতি কাতার, যেটিকে বলা হয় ইসরায়েল এবং আমেরিকার বন্ধু রাষ্ট্র, সেখানেও হামাস সদস্যদের লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। আচ্ছা, এক্সপার্টদের মতে এই যে ইসরায়েল আর ফিলিস্তিন বা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে সমস্যা, এটার সমাধান কি হতে পারে? এক্সপার্টদের মতে সমাধানের প্রথম উপায় হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। বর্তমানে ইসরায়েল একমাত্র রাষ্ট্র যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত, কিন্তু ফিলিস্তিনকে অনেক দেশ স্বীকৃতি দিলেও ফিলিস্তিন এখনও জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য হতে পারেনি, যেটা ঐতিহাসিকভাবে 1948 সালে জাতিসংঘ একটা প্রস্তাব করেছিল। সেই অনুযায়ী যদি দ্বিরাষ্ট্র গঠন করা হয় তাহলে সমস্যাটা আপাতত সমাধান হতে পারবে। আচ্ছা, তো ইংরেজিতেই আসলে একটা প্রশ্ন করি, সম্প্রতি কোনো জায়গায় কি ঘুরতে গিয়েছিলেন? রিসেন্টলি হ্যাঁ। Recently, I traveled Kuakata. It is a famous tourist spot in southern part of Bangladesh, and it's about 109 kilometers from my hometown, Borishal. I went there with my friends and stayed there for 2 days. It was not my first visit to Kuakata. Previously I went there, but this time my friends were with me, so the tour was very enjoyable. There are a lot of spots like Lebur Bon, Jhau Bon, Tin Nodir Mohona, Rakhain Polli are present there. We also went there and bought some handicraft items from the tribal community. We also bought pickles from them. At night we arranged barbecue party, sang song, and it was a very memorable day for me. ওকে, তো বর্তমানে হচ্ছে চ্যাট জিপিটি বলেন, গ্রক বলেন, তো এগুলো হচ্ছে খুব বেশি ছড়িয়ে পড়ছে এবং মানুষ কোনো কিছু তার জানার ইচ্ছে হলেই এখানে সার্চ করছে, যেটা আসলে আমরা আগে চিন্তা করে করে সমস্যার সমাধান করতাম, সেটা আমরা এখন ছোট ছোট জিনিসও হচ্ছে এগুলোতে সার্চ করি। তো এটা আমাদের চিন্তার শক্তি তো কমাচ্ছে। তো আপনার কি আইডিয়া এটা সম্পর্কে? এটা কি আমাদের ভবিষ্যতে বেনিফিট দিবে নাকি হচ্ছে আমাদের যে কগনিটিভ যে কাজটা সেটাকে লিমিট করে দিবে আরও? এখন বর্তমানে অধিকাংশ মানুষ মানে তাদের বিভিন্ন জিজ্ঞাসা চ্যাট জিপিটির মাধ্যমে পূরণ করছে। এটা অনেকটাই সহজ, কারণ পূর্বে আমাদের অনেক বই বা হচ্ছে জার্নাল খুঁজে খুঁজে তথ্য বের করতে হতো, কিন্তু বর্তমানে এটা করাটা অনেকটা চ্যাট জিপিটি বা এআইয়ের টুলগুলোর মাধ্যমে অনেকটাই সহজ হয়ে গিয়েছে। এটা একদিকে মানুষের চিন্তাশক্তি যেমন কমাচ্ছে, কিন্তু এর কিছু ভালো দিকও আছে। যেমন এটি মানুষকে আরও ভালো যে কোনো ফলাফল তৈরি করতে বা তাদের আরও চিন্তার নতুন নতুন উৎস খুঁজে বের করতে সাহায্য করে। কারণ আমরা সাধারণত একদিকে ফোকাস করি যে কোনো কাজ করার সময়, কিন্তু চ্যাট জিপিটি সব ধরনের পসিবল ওয়েগুলো নিয়ে আসে আমাদের সামনে।
তো এটা আমাদের জন্য একটা নতুন সুযোগ, যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করি এবং পুরোপুরি অনলাইনের উপর নির্ভরশীল না হয়ে নিজেদের চিন্তাশক্তিকেও কাজে লাগাই, তাহলে এটা আমাদের জন্য ভবিষ্যতে উপকারী হবে। ওকে, আরেকটা হচ্ছে ব্রেন ড্রেন সম্পর্কে। ব্রেন ড্রেন হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় একটা সমস্যা। তো আপনার কি মনে হয় যে আসলে মেধাবীরা কেন আমাদের দেশ ছাড়ছে, আর কেন আমরা মেধাবী যারা বাইরে গিয়েছে তাদেরকে কেন আবার অ্যাট্রাক্ট করতে পারছি না? ব্রেন ড্রেনের আমার কাছে যে কারণগুলো প্রধান মনে হয় তা হচ্ছে আমাদের দেশের অনেক ক্ষেত্রে সুযোগ কম, কিন্তু ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে সেখানে তারা অনেক ধরনের সুযোগ পায় কাজের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে। তাই তারা বাইরে তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করার একটা ধাপের পর তারা বাইরে যেতে চায়। এছাড়াও বাইরের দেশের জীবনযাত্রার মান আমাদের থেকে ভালো, উন্নত, এবং সেখানে তাদের স্যালারি অনেক ভালো। এ কারণে মূলত আমাদের দেশের তরুণ সমাজ বাইরের দেশে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। এছাড়াও বর্তমানে দেখা যাচ্ছে পশ্চিমা সংস্কৃতির প্রতি আমাদের তরুণ সমাজের একটা আকর্ষণ কাজ করে, এটাও ব্রেন ড্রেনের অন্যতম কারণ। যখন কোনো ব্যক্তি উন্নত সুযোগ সুবিধা পায় তখন তারা আগের অবস্থানে ফিরে আসতে চায় না, এটা হচ্ছে অন্যতম কারণ। আমাদের যারা বাইরে চলে গেছে তাদের আবার দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। এটা সমস্যার সমাধানের উপায় হতে পারে আমাদের দেশে নতুন নতুন গবেষণার খাত তৈরি করা, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি করা, সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি করা, বিশ্ববিদ্যালয়গুলোতে অনুদান বৃদ্ধি করা গবেষণার ক্ষেত্রে, সর্বোপরি আমাদের তরুণ সমাজের প্রতি দেশপ্রেম জাগ্রত করা, যাতে তারা দেশে থেকে দেশের ভালোর জন্য কিছু কাজ করে। আচ্ছা, থ্যাংক ইউ। মূল্যস্ফীতি সম্পর্কে জানেন? আসলে বাংলাদেশে এখন তো হচ্ছে এটা একটা হট টপিক বলা যায়। তো হচ্ছে মূল্যস্ফীতি কেন হয় এবং আসলে এটা কমানোর জন্য কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? মূল্যস্ফীতি মূলত যদি আমাদের নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, যদি পূর্ববর্তী বছরের তুলনায় যদি জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, সেটা হচ্ছে মূল্যস্ফীতি ঘটায়। মূল্যস্ফীতি আমাদের খরচের মাত্রাটা বাড়িয়ে দেয়। মূল্যস্ফীতি কমানোর জন্য সরকারের এটা সম্ভব নয়, এটা আমাদের সবার দায়িত্ব। এক্ষেত্রে সরকারের ভূমিকাটাই প্রধান। যেমন সরকারের বাজার ব্যবস্থাপনা, বাজার মনিটরিং, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা, যদি কোনো অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম রাখে তাদের জরিমানা করা, খাদ্য গুদামজাত করা নিষিদ্ধ করা, এবং এটা করলে আইনত ব্যবস্থা নেওয়া, চাঁদাবাজি বন্ধ করা, সিন্ডিকেট বন্ধ করা ইত্যাদি। এছাড়া জনগণকেও পাশাপাশি ভূমিকা রাখতে হবে। যদি তারা কোথাও উচ্চ মূল্য দেখে স্বাভাবিকের তুলনায়, তারা যাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করে, তাহলে কর্তৃপক্ষের জন্য এটা সহজ হবে। আচ্ছা, সম্প্রতি কোনো বই পড়েছেন? আচ্ছা, তো কার্বন নিরপেক্ষ একটা দেশের নাম বলেন। আমাদের দক্ষিণ এশিয়ার দেশ ভুটান পৃথিবীর প্রথম কার্বন নিরপেক্ষ দেশ। আচ্ছা, দ্যাটস অল। থ্যাংক ইউ সুদীপ, আপনার জন্য শুভকামনা। বসেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক